আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটিতে যারা যুক্ত আছেন আপনারা প্রশ্নগুলোর উত্তর করবেন এবং যারা ক্লাসটি পরবর্তীতে দেখবেন রেকর্ড ক্লাস আপনারা চেষ্টা করবেন কমেন্ট বক্সে উত্তরগুলো লেখার জন্য। এতে আপনাদের চর্চা হবে। আর আজকে আমাদের হচ্ছে পঞ্চম ক্লাস। আমাদের পঞ্চম ক্লাসে যে প্রশ্নগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো হচ্ছে 42তম বিসিএস, যেটা যেটা বিশেষ বিসিএস হয়েছিল স্বাস্থ্য ক্যাডার। হ্যাঁ, স্বাস্থ্য মানে ডাক্তারদের জন্য যেটা স্পেশাল হয়েছিল, এটার প্রশ্ন নিয়েছি। প্রাইমারির প্রশ্ন নিয়েছি, প্রাইমারি 2022 এর দ্বিতীয় ধাপ। আর নিবন্ধনের প্রশ্ন নিয়েছি আমরা, নিবন্ধনের প্রশ্ন নিয়েছি হচ্ছে 17তম স্কুল পর্যায়ে, আমাদের কলেজ পর্যায়ে শেষ হয়েছিল। এবং এর মধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই যে আজকে যে প্রশ্নগুলো সমাধান করব, এই প্রশ্নগুলোই এর আগে যে প্রশ্নগুলো সমাধান করেছি সেখানে অনেকগুলো আমরা রিপিট পাবো। আমাদের 42তম বিসিএস, 17তম নিবন্ধন এবং 2022 সালে প্রাইমারি পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে আমরা দেখবো যে 18তম শিক্ষক নিবন্ধন, তারপরে প্রাইমারি পরীক্ষা এবং বিসিএস এও কিন্তু প্রশ্ন রিপিট হয়েছে। তো কোন কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে সেটা আমরা অবশ্যই দেখব। আর আপনারা সবাই উত্তর করতে থাকবেন, আমি তো ব্যাখ্যা দিবই, আপনাদের উত্তরটা একটু দেখার চেষ্টা করবো। তাহলে চলুন আর দেরি না করি আমরা প্রশ্নে চলে যাই। এই প্রথম যে প্রশ্নটি রয়েছে, সঠিক বানান নয় কোনটি? আমাদের প্রশ্ন খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি সঠিক বানান নয় কোনটি। যদি বলতো সঠিক বানান কোনটি, এটা এক ধরনের প্রশ্ন। আর যদি বলে যে সঠিক বানান নয় কোনটি, এটা কিন্তু আরেক ধরনের প্রশ্ন। তাহলে এখানে নয় আর সঠিক কোনটি, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ধরনী, এই ধরনী শব্দটা তো কি পৃথিবী। গুণ, গুণ মানে কি? গুণ হচ্ছে ধরেন আপনার দোষ গুণ যেটা বলি আমরা, এরকম আর কি গুণ, গুণাবলী। আচ্ছা, এখানে আছে প্রাণী, এখানে আছে হচ্ছে মূর্ছা। মূর্ছা যাওয়া মানে কি? কেউ যখন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে বা খিঁচুনি দেয় তখন সেটাকে আমরা বলি মূর্ছা গেল। ওকে, আচ্ছা, এখন আসেন এখানে আমরা দেখি যে সঠিক বানান নয় কোনটি, ধরনী পৃথিবী, এটা সঠিক বানান। ধরনী পৃথিবী, এটি সঠিক বানান। তবে এটা কিন্তু সঠিক বানানটা দীর্ঘিকার দিয়েছিল, হ্যাঁ, এটা এখানে বানানটা আহ ভুল আছে মনে হয়। আচ্ছা, যাই হোক, মূর্ছা বানানটা ঠিক আছে, গুণ বানানটাও ঠিক। এখানে দেখি আমরা আমরা দেখি যে প্রাণী, এইখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, রফলা। আচ্ছা, নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম অনুযায়ী যদি কোনো বাক্যে রেফ থাকে, কোনো শব্দে রেফ, র, তারপরে রফলা, এগুলো যদি থাকে, কোনো বাক্যে যদি এইগুলোর কোনো একটা থাকে, তাহলে তৎসম শব্দের বানানের নিয়ম অনুযায়ী পরবর্তীতে গিয়ে কি হয়, ন ধ্বনিটা মূর্ধন্য হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাণী, এখানে দন্তন্য আছে, হওয়ার কথা ছিল কি মূর্ধন্য ন। তাহলে এখানে সঠিক বানান নয় কোনটি, প্রাণী। কেন? কারণ হচ্ছে এখানে রফলাযুক্ত শব্দ তৎসম শব্দ, এবং আমরা জানি যে তৎসম শব্দে কি হয়, মূর্ধন্য ন, মূর্ধন্য স, এগুলো তৎসম শব্দে হয়। তাহলে এইখানে ভুল বানান দেয়া আছে হচ্ছে প্রাণী বানানটি। তবে এখন কিন্তু প্রাণী বানানটি কিন্তু রস্বইকার দিয়েও লেখা হয়, শ্রেণী এখন রস্বইকার দিয়েও লেখা হয়ে থাকে। আমরা পরের প্রশ্নটি দেখি। পরের যে প্রশ্নটি, বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? এই যে উপভাষা, এই উপভাষার অপর নাম হচ্ছে কি আঞ্চলিক ভাষা। তাহলে আমরা সহজে প্রশ্নটা বুঝতে পারবো, আঞ্চলিক ভাষা। এবং এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট। এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, যে ডায়ালেক্ট এটার বাংলা পরিভাষা কি, এটা পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে দেখেন, উপভাষা হচ্ছে কি আঞ্চলিক। আমাদের বাঙালি উপভাষা রয়েছে অনেকগুলো, যেমন ধরেন রাঢ়ী, তারপর হচ্ছে কি বলে আপনার আহ বরিশাল, হ্যাঁ, এরকম আমাদের বিভিন্ন অঞ্চল নিয়ে উপভাষা রয়েছে, সিলেটের অঞ্চল নিয়ে, চট্টগ্রাম অঞ্চল নিয়ে, তারপরে হচ্ছে আপনার আহ রাঢ় অঞ্চল নিয়ে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন অঞ্চল নিয়ে উপভাষা রয়েছে আমাদের। তো এখানে বলা হচ্ছে যে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? নদিয়া, ত্রিপুরা, পুরুলিয়া, এগুলো কিন্তু বাঙালি উপভাষা অঞ্চল না। নদিয়া, ত্রিপুরা,
পুরুলিয়া এগুলো বাঙালি উপভাষা অঞ্চল না। তবে রার, মুর্শিদাবাদ এগুলো কিন্তু বাঙালি উপভাষা অঞ্চল, পশ্চিমবঙ্গ যে অঞ্চলটা। তাহলে এই যে বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে এখানে বরিশাল। উপভাষা মানে হচ্ছে আঞ্চলিক ভাষা, এটার ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট, আমরা এটা মনে রাখবো, এটা পরীক্ষায় আসে। তারপরের প্রশ্নটি দেখুন, রিপিট প্রশ্ন, এটা আমরা যে গত যে প্রশ্নগুলো সমাধান করেছি সেখানে কিন্তু আমরা এটা পেয়েছি যে সবুজ পত্র পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ ফজলুল করিম, নাকি মোহাম্মদ নাসির উদ্দিন, নাকি প্রমথ চৌধুরী? এই সবুজ পত্র যে পত্রিকাটি রয়েছে এটি 1914 সালে প্রকাশিত, এবং বাংলা সাহিত্যে এই যে চলিত রীতি যে প্রবর্তন হয়েছে, এই চলিত রীতি প্রবর্তনে সবুজ পত্র পত্রিকার ভূমিকা অনেক বেশি। কারণ এই চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। সবুজ পত্র পত্রিকাটি সম্পাদনা করেছেন প্রমথ চৌধুরী। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাধু ভাষায় সাহিত্য চর্চা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে আহ চলিত রীতিতে প্রকাশিত যে লেখা চতুরঙ্গ, এটি কিন্তু এই যে প্রমথ চৌধুরীর এই সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর মূলত আহ এই প্রমথ চৌধুরীর যে ওয়াইফ, তার চাচা, তার চাচা ছিলেন। তার প্রভাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু চলিত রীতিতে লেখালেখি শুরু করেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি? প্রমথ চৌধুরী সবুজ পত্র পত্রিকার তিনি সম্পাদনা করেছেন। এটার বিশেষত্ব কি? এটা হচ্ছে চলিত রীতির প্রবর্তন করেন। এই চলিত রীতির অপর নাম কি? চলিত রীতির অপর নাম আছে, সেটা কি জানেন আপনারা? চলিত রীতির অপর নাম হচ্ছে আলালি ভাষা। আলালি ভাষা। এটার আরেকটা নাম আছে হুতুমি ভাষা। এগুলো কেন বলা হয়? আপনারা জানেন যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, তাই না? আলালের ঘরের দুলাল পেরিচাঁদ মিত্রের লেখা। তো পেরিচাঁদ মিত্রের লেখা এই আলালের ঘরের দুলাল, এটা মূলত ছিল হচ্ছে চলিত রীতিতে লেখা একটি অন্যতম উপন্যাস, এবং সেটা সার্থক না। তবে চলিত রীতি গদ্য রীতিতে সেটা সার্থক ছিল না, সেজন্য। তবে তাও ওখানকার যে ব্যবহৃত ভাষা সেটাকে আলালি ভাষা বলা হয়। এটা মূলত চলিত ভাষা ছিল। এরকম হুতুম পেচার নকশা নাম শুনেছেন না? পেচার নকশা, কালীপ্রসন্ন সিংহ। তো এই হুতুম পেচার নকশা, এই হুতুম পেচার নকশাও কিন্তু চলিত রীতিতে লেখা, তবে সেগুলো সার্থক ছিল না আর কি। তো সার্থক না হলে সেগুলো চলিত রীতিতে লেখা, এই জন্য এই ভাষাটার অপর নাম কি? হুতুমি ভাষা। এখানে আমাদের প্রশ্নগুলো খেয়াল রাখতে হবে, প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে। আমরা আহ 4 নম্বর প্রশ্নে যাই, আমাদের 3টা প্রশ্ন শেষ হলো। এই যে দেখেন, এটা আমাদের বিগত সালের প্রশ্নে কিন্তু আলোচনা হয়েছে অসংখ্যবার, যে বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? তৎসম, তদ্ভব, তুর্কি, নাকি ফার্সি? বলুন তো কোনটা হবে? বাবা, এটা হচ্ছে তুর্কি শব্দ, তাই না? তৎসম, তদ্ভব, তৎসম থেকেই তদ্ভবের উৎপত্তি। এটা আহ তৎসম বা তদ্ভব না, ফার্সিও না। আমরা দেখতে পাচ্ছি যে ফার্সিতে বাবাকে বলে ফেদার। হ্যাঁ, অনেকটা ইংরেজির সাথে মিলে যায়, ফাদার, ফেদার। আচ্ছা, তুর্কি যে শব্দগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে বাবা, তারপর হচ্ছে দারোগা, তারপরে হচ্ছে তো, চাকু, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। তো চাকুর সাথে আমি একটা মিলিয়ে দিই আপনাদেরকে। একটা হচ্ছে চাবি, একটা হচ্ছে চাকু, একটা হচ্ছে চা, একটা হচ্ছে চিনি। এই যে চ নিয়ে যেগুলো, আমরা তো মনে করি যে চ মানেই হচ্ছে চায়না, তাই না? কিন্তু না, এই দুইটা হচ্ছে চায়না শব্দ, এই দুইটা কি? চীনা শব্দ। আর এই যে দেখতে পাচ্ছেন চাবি, এটা হচ্ছে পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ। আর চাকু, চাকু এটা হচ্ছে তুর্কি শব্দ, চাকুটা তুর্কি শব্দ। তাহলে এখানে এই যে পার্থক্যটা আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ? চ মানেই কি না? চ মানেই চীন বা চায়না না। মুক্তিযুদ্ধ ভিত্তিক নোবেল কোনটি? নোবেল মানে কি? নোবেল মানে হচ্ছে উপন্যাস। নোবেল মানে হচ্ছে উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? কৃতদাসের হাসি, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, প্রদোষে প্রাকৃতজন, কান্না পর্ব। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, বিসিএস এর যে প্রশ্নগুলো হয়, এই বছর বিসিএস এর যে প্রশ্নটা আসছে, আগামী বছর এই প্রশ্ন সম্পর্কিত আরেকটা প্রশ্ন কিন্তু আসবেই, একটা প্রশ্ন এরকম থাকবেই। যেমন যেমন ধরেন শনিবারের চিঠি, এটা একবার আসছে, এটা কার? একবার আসছে, এটা কোন ধরনের পত্রিকা? ঠিক আছে।
তো এরকম প্রশ্নটা দেখেন আপনারা পেয়েছেন না? 46তম বিসিএস অথবা 45তম বিসিএস এর প্রশ্ন এটা ছিল যে জাদু বাস্তবতার জনক কে? বাংলা সাহিত্যে জাদু বাস্তবতার জনক কে? বলুন তো। শহীদুল জহির না? শুধু জহির লিখি, জহির রাহেন না কিন্তু, হ্যাঁ, শহীদুল জহির। আচ্ছা, এখন দেখেন এই যে জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এটি হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এবং এটার মধ্যে জাদু বাস্তবতা প্রয়োগ করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ধরনের জাদু বাস্তবতাবাদ, তারপর হচ্ছে পরাবাস্তববাদ, এরকম ভাববাদ, এরকম বিভিন্ন রয়েছে, ভাগ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জাদু বাস্তবতা। জাদু বাস্তবতাটা কি? জাদু বাস্তবতা হচ্ছে আপনি এমন ভাবে একটা জিনিসকে উপস্থাপন করবেন যেন আপনার মনে হবে কি বাস্তব, বাস্তব বিষয়টা আপনি ফুটিয়ে তুলেছেন। এই শহীদুল জহির তিনি জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসে তিনি মুক্তিযুদ্ধের, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের যে ভূমিকা ছিল, এই ব্যাপারগুলো নিয়ে তিনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন, এবং এটা আহ অন্যান্য জনের যে উপস্থাপনাগুলো রয়েছে, সাহিত্যকর্মগুলো রয়েছে, তার থেকে ব্যতিক্রম। এবং এই শহীদুল জহির তিনি কিন্তু বাংলা সাহিত্যে এই জাদু বাস্তবতার জনক। আচ্ছা, তারপরে রয়েছে কি কৃতদাসের হাসি। এই কৃতদাসের হাসি এটা হচ্ছে শওকত ওসমানের রচনা। কার? শওকত ওসমান। শওকত ওসমানের রচিত এটি একটি উপন্যাস, এবং এটা হচ্ছে তার শ্রেষ্ঠ উপন্যাস। এটার জন্য তিনি আদমজী পুরস্কার পেয়েছিলেন। এটার আরবি আছে, সেটা কি? এটা হচ্ছে জাহাকুল আবদ, প্রদূষে প্রাকৃত জন, প্রদূষে প্রাকৃত জন। এটার রচিত হচ্ছে শওকত আলী। একটা হচ্ছে শওকত ওসমান আর একটা হচ্ছে শওকত আলী, মনে রাখবেন। এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস না। কান্না পর্ব মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস না। শুদ্ধ বাক্য নয় কোনটি, অর্থাৎ এইখানে ভুল বাক্য আছে কোনটি, এটা আমাদের দেখতে হবে। বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই, বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই, এটা বানানটা ঠিক আছে, অহংকার নেই প্রয়োগটাও ঠিক আছে, কারণ বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই বাক্যটা মানে শুদ্ধই, এখানে কোনো ঝামেলা নাই। ইস, যদি পাখির মতো পাকা পেতাম। দেখুন তো এখানে কি একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার পরে কি দিতে হয়? এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্নটা, বিস্ময়বোধক যে যদি চিহ্ন, আশ্চর্যবোধক যদি চিহ্ন, এটা দিতে হয়। তাহলে ইস, যদি পাখির মতো পাখা পেতাম, এটাও কিন্তু প্রয়োগটা আমরা সঠিক দেখতে পাচ্ছি। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অকারণে ঋণ করিও না, হয়তো সুহমা আসতে পারে, হয়তো সুহমা আসতে পারে, এটা কিন্তু ঠিক আছে। তো অকারণে ঋণ করিও না, এইখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে এই যে অকারণে। আচ্ছা, ঋণ কি কেউ অকারণে করে? কেউ তো বিপদে পড়ে কারণেই তো ঋণ করে নাকি? অকারণে তো কেউ ঋণ করে না। এটা ভুল প্রয়োগ আছে, এটা ভুল প্রয়োগ আছে, অপপ্রয়োগ বলে আগে এটাকে। হ্যাঁ, তো অপপ্রয়োগ শুধুমাত্র বানান ভুল থাকবে বা কি বলে এটাকে আপনার উপমার ভুল প্রয়োগ থাকবে এরকম না। বাক্যের যে সেন্স রয়েছে সেটাতেও কিন্তু ভুল থাকতে পারে। বাক্যের দুটি অংশ থাকে, এই দুটি অংশ থাকে কি কি আমরা সবাই জানি। বাক্যের দুইটা অংশ কি কি? ইংরেজিতে বলে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্টটা কি? উদ্দেশ্য। প্রেডিকেটটা কি? বিধেয়, বিধেয়, তাই না? তাহলে এখানে আমরা দেখি কি কি রয়েছে। প্রাসাদগুণ, মাধুর্যগুণ, উপমা অলংকার, সাধু চলিত। সাধু চলিত হচ্ছে ভাষার দুইটা রীতি। উপমা অলংকার এগুলো হচ্ছে ছন্দ, এটা সাহিত্যের কি বলে কবিতা বা কোন একটা গল্পে আমরা যে রূপক উপমা এগুলো ব্যবহার করি, সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, উদ্দেশ্য বিধেয়, এখানে সঠিক উত্তর হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। তারপরে প্রশ্নটি দেখেন, কীর্তনকুলা নাটকটির বিষয়বস্তু কি? কীর্তনকুলা নাটকটার বিষয়বস্তু কি? যন্ত্রণা দগ্ধ শহর জীবন, স্নিগ্ধ শ্যামল প্রকৃতির রূপ, লুকায়িত জীবন সংস্কৃতি, দেশ বিভাগ জনিত জীবন যন্ত্রণা। একটা জিনিস প্রথমে বলে রাখি, এটা হচ্ছে একটা নদী কেন্দ্রিক। কীর্তনকুলা নদীটা হচ্ছে বরিশাল অবস্থিত, বরিশাল ঝালকাঠি। হ্যাঁ, কীর্তনকুলা। এটা রচয়িতা কে? এটা রচিত হচ্ছে সেলিম আল দিন। কীর্তনকুলার যে নাটকটা রয়েছে এটা রচিত হচ্ছে সেলিম আল দিন। সেলিম আল দিনকে বলা হয় নাট্যাচার্য। কি বলা হয়? নাট্যাচার্য বলা হয়। তিনি গ্রাম থিয়েটারের জনক সেলিম আল দিন। কীর্তনকুলা,
ফ্যান্টাসি মুনতাসি তারার একটা বিখ্যাত নাটক। ওকে, কীর্তনগুলো নদী কেন্দ্রিক, তাহলে নদী কেন্দ্রিক যদি হয় শহর জীবন তো হবেই না, কারণ নদী কেন্দ্রিক শহর জীবন হওয়ার কথা না। স্নিগ্ধ শ্যামল প্রকৃতির রূপ, লুকায়িত জীবন সংস্কৃতি, নাকি দেশ বিভাগ জনিত জীবন যন্ত্রণা? এইটা দেশ বিভাগ জনিত না, প্রকৃতির রূপ না, এটা হচ্ছে লুকায়িত জীবন সংস্কৃতি, লুকায়িত জীবন সংস্কৃতি। আপনারা এটা সিনেমাটা দেখতে পারেন। এটার চরিত্রগুলো কি কি? এটার চরিত্রগুলো হচ্ছে কীর্তনগুলো নাটকের প্রধান প্রধান যে চরিত্রগুলো, তার মধ্যে একটা হচ্ছে সুনাই। হ্যাঁ, সুনাই, রাইসুল ইসলাম আসাদ তিনি অভিনয় করেছেন সুনাই চরিত্রে। সুনাই, তারপরে আছে হচ্ছে আপনার শ্রাবণী। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আপনার আহ কি বলে রবিদাস। এরকম নানা ধরনের চরিত্র আছে, তবে সুনাই চরিত্রটা মনে রাখবেন। যদিও চরিত্রগুলো বেশিরভাগ আসে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে শরৎচন্দ্র, বঙ্কিম, তাদের লেখা থেকেই হচ্ছে বেশিরভাগ চরিত্রগুলো আসে। উদ্ভাসন শব্দের অর্থ কি? এই উদ্ভাসন শব্দটা আমাদের একটু ঝামেলা করতে পারে। কিরকম ঝামেলা? বানানের ঝামেলা। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে উৎ যোগ বাসন। উৎ যোগ বাসন। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কি উৎ যোগ ভাবন। হ্যাঁ, এটা হচ্ছে উদ্ভাবন। উদ্ভাবন মানে কি? উদ্ভাবন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু শুরু করা, সূচনা করা, যাত্রা করা, এটা হচ্ছে উদ্ভাবন। আর উদ্ভাসন, এই বাসনটা মানে কি? বাস করার সাথে সংযুক্ত, তাই না? বাস করা। তাহলে উদ্ভাসন আমরা ব্যবহার করি না উদ্বাস্তু, যার কোনো কি নাই, যার কোনো থাকার জায়গা নেই, তাকে আমরা কি বলি? উদ্বাস্তু বলি। তাহলে এখানে উদ্ভাসন শব্দটা উদ্বাস্তুর সাথে মিলবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি বাসভূমি থেকে বিতাড়িত হওয়া, বাসভূমির সম্মুখস্থ ভূমি, অজ্ঞাত বিষয় প্রকাশ করা, বিকাশ। বিকাশ হবে না, বিকাশ হইতো এই যে উদ্ভাবন। অজ্ঞাত বিষয় প্রকাশ করা এটাও হবে না। বাসভূমির সম্মুখস্থ ভূমি না, বাসভূমি থেকে বিতাড়িত হওয়া এটাকে বলা হয় উদ্ভাসন। আর যে বিতাড়িত হয় তাকে বলা হয় উদ্বাস্তু। যে বিতাড়িত হয় তাকে কি বলা হয়? উদ্বাস্তু বলা হয়। আমাদের শব্দগুলো একটু ভেঙে ভেঙে পড়লেই অর্থগুলো খুব সহজে মনে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখুন, বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? আদি অধিবাসীগণ বলতে কাদেরকে বোঝাচ্ছি আমরা? আদি বলতে বোঝাচ্ছি আমরা অস্ট্রিক, দ্রাবিড়, তারপরে হচ্ছে আপনার কি বলে নেগ্রিটো, মঙ্গোলীয়, ভুটচীনীয়, তাদেরকে বোঝাচ্ছি আমরা। এই যে বাংলার আদি জনগোষ্ঠী যারা ছিল তারা কোন ভাষায় কথা বলতেন? সংস্কৃত তো হচ্ছে আর্যদের থেকে আসা, তাহলে এটা তো হবে না। বাংলা কি তখন ছিল? না, তখন বাংলা ছিল না। হিন্দি তো আমাদের বাংলা আদিবাসী জনগণ তো বলার কথাই না। এটা হচ্ছে অস্ট্রিক, তারা অস্ট্রিক ভাষায় কথা বলতেন, ভাষাভাষী কথা বলতেন বাংলার আদি জনগোষ্ঠীগণ। এবং এই যে বাংলার আদি জনগোষ্ঠী যারা ছিল তারা যে ভাষায় কথা বলতেন, তাদের যে ভাষার শব্দগুলো আমাদের পরবর্তীতে বাংলায় চলে আসছে, সেগুলোকেই বলা হয় দেশি ভাষা। কি বলা হয়? দেশি শব্দ বলা হয়। তাহলে দেশি শব্দ কোনগুলো? সেই যে প্রাচীন যুগে আদি অধিবাসীগণ, বাংলার আদি অধিবাসীগণ যে ভাষাটা ব্যবহার করতেন, সেটাকে বলা হচ্ছে আপনার দেশি ভাষা। মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? মহাকবি আলাওল তিনি ছিলেন আরাকান আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি। আরাকান রাজসভায় অনেক বাঙালি কবি ছিল, যেমন দৌলত উজির ছিলেন, কুরেশি মাগুন ঠাকুর ছিলেন, সাবির খান ছিলেন, আলাওল ছিলেন। তাদের মধ্যে আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি ছিলেন হচ্ছে আলাওল। এবং এই আরাকান রাজসভার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি রুসাঙ্গ। রুসাঙ্গ। ওকে, তার রচিত কাব্য কোনটি? তার রচিত কাব্য কোনটি? দেখেন তো, চন্দ্রাবতী। চন্দ্রাবতী নামে আমাদের মহিলা কবি, প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। তবে এই চন্দ্রাবতী নামে কিন্তু সাহিত্যকর্ম রয়েছে। চন্দ্রাবতী নামে যে সাহিত্যকর্মটা রয়েছে সেটা হচ্ছে কি জানেন আপনারা? ময়মনসিংহ গীতিকা। গীতিকা। আহ
আচ্ছা, এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা রচনা করেছেন কে? আচ্ছা, চন্দ্রাবতী একটু আলাদা লিখে দিই, হ্যাঁ। চন্দ্রাবতী আলাদা লিখে দিই, কারণ এখানে কয়েকটা ইনফরমেশন লিখতে হবে। চন্দ্রাবতী এক হচ্ছে কি, প্রথম নারী কবি, বাংলা সাহিত্যের প্রথম নারী বা মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী তিনি রামায়ণ অনুবাদ করেছেন, রামায়ণ অনুবাদ করেছেন। আবার দেখেন, এই চন্দ্রাবতী নামে কুরেশি মাগন ঠাকুর তিনি কাব্য রচনা করেছেন। কুরেশি মাগন ঠাকুর চন্দ্রাবতী নামে। আবার ময়মনসিংহ গীতিকা রচনা করেছেন নয়ান চাঁদ ঘোষ, নয়ান চাঁদ ঘোষ। আবার এই চন্দ্রাবতী তিনি রচনা করেছেন মলুয়া, ময়মনসিংহ গীতিকার মলুয়া। তারপর হচ্ছে দস্যু, দস্যু কেনারামের কাহিনী। তো এগুলা তিনি রচনা করেছেন। তাহলে এখানে ইনফরমেশন গুলো অনেক চন্দ্রাবতী সম্পর্কিত। এছাড়াও এই যে চন্দ্রাবতী, তার বাবা ছিল হচ্ছে মনসামঙ্গলের একজন অন্যতম কবি। তার নাম কি? দ্বিজ বংশীদাস। তাহলে ইনফরমেশন গুলো একটু খেয়াল রাখেন। চন্দ্রাবতী, চন্দ্রাবতী প্রথম নারী কবি, তিনি রামায়ণের মহিলা অনুবাদক। চন্দ্রাবতীর বাবার নাম হচ্ছে দ্বিজ বংশীদাস, যিনি মনসামঙ্গল কাব্যের একজন কবি ছিলেন, এবং তাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। এই চন্দ্রাবতী নামে কুরেশি মাগন ঠাকুর, রুসাঙ্গ রাজসভার কবি এবং প্রধানমন্ত্রী, তিনি লিখেছেন চন্দ্রাবতী নামে একটি কাব্যগ্রন্থ। আবার এই যে চন্দ্রাবতী, তিনি ময়মনসিংহ গীতিকায় রচনা করেছেন আহ কি মলুয়া এবং দস্যু কেনারাম, এই দুইটা গীতিকা রচনা করেছেন চন্দ্রাবতী। আবার চন্দ্রাবতী নামে নয়ান চাঁদ ঘোষ, তিনি একটি গীতিকা রচনা করেছেন। তাহলে ঝামেলাটা কিন্তু এখানে মনে রাখতে হবে, চন্দ্রাবতী সম্পর্কিত যে ঝামেলাটা, এটা আপনারা পাশাপাশি একটু নোট করে রাখবেন, তাহলে সমস্যা হবে না। তাহলে চন্দ্রাবতী গেল। আমরা চন্দ্রাবতীর বাহিরে বিষয়গুলো দেখি। পদ্মাবতী, এটা আলাওলের। এটা মূলত হচ্ছে মালেক মোহাম্মদ জয়সির পদু মাবত, পদু মাবত যে কাব্যটা ছিল, এটা ছিল হচ্ছে হিন্দিতে রচিত, হিন্দি। এটা অনুবাদ করেছেন কে? মহাকবি আলাওল, তিনি পদ্মাবতী নামে এটি অনুবাদ করেছেন। আর পদ্মা সংক্রান্ত যে ঝামেলা, সেটা আমরা আগে বলেছি, এখন আর বলার দরকার নাই। মধুমালতী, এই মধুমালতী হচ্ছে দৌলত উজির, মধুমালতী, হ্যাঁ, কয়েকজনই এটা অনুবাদ করেছেন। মধুমালতী এটাও কিন্তু কবি আহ রঞ্জনের লেখা, কবি রঞ্জন, হ্যাঁ, হিন্দি কবি ছিলেন মধুমালতী। তো কবি রঞ্জন না, কবি মঞ্জন, হ্যাঁ মঞ্জন, ওকে। আচ্ছা, মধুমালতী এইটা অনুবাদ করেছেন কে? এইটা অনুবাদ করেছেন হচ্ছে দুইজন, একজন হচ্ছে দৌলত কাজী, আর একজন হচ্ছে আহ মধুমালতী না, আচ্ছা নামটা খেয়াল আসলে বলে দেবো। আরেকজন যিনি বিখ্যাত একজন কবি, নামটা এই মুহূর্তে খেয়ালে আসছে না, খেয়ালে আসলে বলে দিচ্ছি। লাইলি মজনু, লাইলা ও মজনু, এটা দৌলতুজির বাহারাম খান অনুবাদ করেছেন। এটা হচ্ছে পারস্য কবি, পারস্য কবি আব্দুর রহমান জামি রচিত লাইলা ওয়া মজনু, হ্যাঁ, ফার্সিতে রচনা। এই ফার্সি গ্রন্থ থেকে অনুবাদকৃত হচ্ছে এটা, লাইলি মজনু। দৌলত উজির বাহারাম খান তিনি এটা অনুবাদ করেছেন। আচ্ছা, আচ্ছা, এই যে মধুমালতী পেয়ে গেছি, হ্যাঁ, মধুমালতী মনে পড়ে গেছে। মধুমালতী হচ্ছে আমির হামজা, আমির হামজা, তিনি এটা অনুবাদ করেছেন। তাহলে দুইজন অনুবাদ করেছেন, তার মধ্যে আমির হামজা, আমির হামজা হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদক এটার। নোটিফিকেশন এর পরিভাষা কি? নোটিফিকেশন, আমাদের সবার ফোনেই তো নোটিফিকেশন আসে নাকি? তো নোটিফিকেশন মানে কি? কখনো আমরা চিন্তা করছি নোটিফিকেশন মানে? নোটিফিকেশন মানে কি? প্রজ্ঞাপন, তাই না?
নোটিফিকেশন মানে হচ্ছে প্রজ্ঞাপন। আচ্ছা, তারপরে আসেন সমাজ থেকে আসা প্রশ্ন। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? মধ্যপদলোপী কর্মধারয় মাঝের পদ লোপ পাবে। কি হবে? মাঝের পদ লোপ পাবে। তো মাঝের পদ যদি লোপ পায় এবং পরপদ যদি প্রাধান্য পায়, তাহলে আমরা সেটাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলতে পারি। এখন আসেন আমরা একটু ব্যাস বাক্য সহ বাক্যগুলো দেখি কি অবস্থায় আছে। এখানে কি প্রথম পদ কি, পূর্বপদ কি সিংহ, শেষ পদ বা পরপদ আসন, দুইটা মিলে কি হইলো সিংহাসন। ওকে। মহান যে পুরুষ, মহাপুরুষ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে বিশেষ্য পদ আর একটা হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা, কুসুমের মতো কোমল, কুসুম কোমল, কুসুমের মতো কোমল, এখানে কুসুম এবং কোমল একটা বিশেষ্য আর একটা বিশেষণ, তাই তো? আর এখানে জায়া ও পতি দুইটাই কি, দুইটাই হচ্ছে বিশেষ্য পদ, এবং এখানে কি আছে, ও আছে, এবং দেখেন দুইটা মিলে কি দম্পতি, তাহলে স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী এই দুই মিলে কি দম্পতি, তাহলে এখানে উভয় পদ প্রধান, সুতরাং এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা কি দ্বন্দ্ব। আবার এখানে দেখেন তুলনা করা হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, তার মানে উপমা দেওয়া হলে তুলনা করা হলেই উপমান অথবা উপমিত হবে। আর আমরা সবাই জানি যে যদি বিশেষের সাথে যদি কোনো আপনার বিশেষণের তুলনা হয়, তাহলে আমরা সেটাকে কি বলি, সেটাকে উপমান বলি। তাহলে এখানে একটা বিশেষ্য আর একটা হচ্ছে বিশেষণ, সুতরাং এটা হচ্ছে উপমান কর্মধারয়, কর্মধারয় কিন্তু উপমান কর্মধারয়। মহান যে পুরুষ, মহান যে পুরুষ, মহাপুরুষ, এখানে খেয়াল করে দেখেন পুরুষ শব্দটাই প্রাধান্য পাচ্ছে, বিশেষ্য এবং বিশেষণ মিলে হলো, তাহলে পরপদ প্রাধান্য পাচ্ছে। এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। এখানে দেখুন তো সিংহ আছে, আসন আছে, মাঝখান থেকে চিহ্নটা নাই, তার মানে কি মাঝের পদটা লোপ পাইছে, আবার পরপদটা প্রাধান্য পাইছে। সিংহাসন বলতে একটা আসনকেই বোঝাচ্ছে, তাহলে এটা পরপদটা প্রাধান্য পাইছে। এবং দেখেন বিশেষ্য বিশেষ্য, তাহলে এইটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কোনটি শুদ্ধ নয়? দেখেন আমরা এখন পর্যন্ত শুদ্ধ বাক্য এবং শুদ্ধ বানান যে কয়টা পেয়েছি, সবগুলো কি ছিল, সবগুলো ছিল হচ্ছে কোনটি শুদ্ধ নয়। হ্যাঁ, এখন আসেন এখানে শুদ্ধ নয় কোনটি? শূদ্র, স্বতঃস্ফূর্ত, সহযোগিতা, যন্ত্রণা। এই যে তা যে বিষয়টা, এই তা আর হচ্ছে ত বফলা, এই দুইটার বিশেষত্ব কি? এই দুইটা যদি কোনো কোনো শব্দে এই দুইটা যদি শেষে যুক্ত হয়, তাহলে ওই শব্দটা, মূল শব্দটা যদি দীর্ঘ ইকার থাকে, তাহলে এটা গিয়ে কি হয়, হ্রস্ব ইকার হয়ে যায়। যেমন ধরেন শব্দটা কি ছিল, সহযোগী, এই সহযোগীর সাথে আপনি যদি তা যুক্ত করে দেন, তাহলে কি হয়ে যাবে, সহযোগী তা, এই যে রস্বীকার হয়ে যাবে। এরকম ধরেন মন্ত্রী, মন্ত্রী শব্দটা দীর্ঘিকার দিয়ে, কিন্তু এর সাথে আপনি যদি ত অবফলা যুক্ত করে দেন, তাহলে কি হবে, মন্ত্রিত্ব, এটা রস্বীকার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই বানানটা ঠিক আছে, আমরা ধরতে পারলাম। স্বতঃস্ফূর্ত বানানটাও ঠিক আছে, শূদ্র বানানটাও ঠিক। এখানে যন্ত্রণা বানানটা ভুল আছে। যন্ত্রণা বানানটা ভুল কি, যন্ত্রণা বানানের ভুলটা আমরা একটু দেখি। দেখুন তো, যন্ত্রণা, যন্ত্র না, এখানে মূর্ধন্য হবে। তো এখানে মূর্ধন্য কেন হবে? কারণ এখানে কি আছে, রফলাযুক্ত, রফলাযুক্ত শব্দ মানে ধ্বনি আছে। যদি রফলাযুক্ত থাকে তাহলে রফলার পরে কি হয়, রফলা, মূর্ধন্য হয়, রফলার পরে মূর্ধন্য স হয়, আমরা নত্যবিধান সত্যবিধানে পড়েছি। সুতরাং যন্ত্রণা বানানটা ভুল ছিল এখানে। তারপরে দেখি, যিনি ন্যায় শাস্ত্র জানেন, এক কথায় কি হবে, যিনি ন্যায় শাস্ত্র জানেন, ন্যায় বাগীশ, বাগীশ মানে হচ্ছে কি, যিনি ন্যায় কথা বলেন, তাহলে এটা হবে না। ন্যায়পাল মানে কি, ন্যায়পাল হচ্ছে সাংবিধানিক একটা পদ, এটা যদিও আমাদের বাংলাদেশে কার্যকর না, এটা হচ্ছে সংসদ সদস্যদের
যিনি যে কোনো জায়গায় যে কোনো প্রশ্ন করতে পারেন, মানে তাদের জবাবদিহিতা নিতে পারেন। ন্যায়ঋদ্ধ এটাও হবে না। নৈয়ানিক, যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে কি বলা হয়? নৈয়ানিক বলে। তারপরের প্রশ্নটি আমরা দেখি, উলুবনে মুক্তা চড়ানো। উলুবনে মুক্তা চড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে কি বলে? খুবই সহজ একটি প্রশ্ন। উলুবনে মুক্তা ছড়ানো, যে সকল উক্তি, যে সকল উক্তি বা ছড়া জাতীয় শব্দ অথবা কোনো বাক্য যেটা প্রচলিত তার অর্থের বাহিরে গিয়ে ভিন্ন অর্থ দেয়, কি দেয়? ভিন্ন অর্থ দেয়, সেগুলিকে বলা হয় প্রবাদ প্রবচন। উলুবনে মুক্তা ছড়ানো মানে কি? উলুবনে মুক্তা ছড়ানো মানে হচ্ছে আপনার অজায়গায় বা বেজায়গায় কি করা, মূল্যবান জিনিস দেওয়া, এটাকে বলা হচ্ছে উলুবনে মুক্তা ছড়ানো, যেখানে এই মূল্যবান জিনিস দিয়ে লাভ হয় না। এটা তাহলে ভিন্ন অর্থ দিচ্ছে না। উলুবনে মুক্তা ছড়ানো মানে কি? মুক্তা ছড়ানো বোঝাচ্ছে না, কোনো খারাপ জায়গায় ভালো জিনিস দেওয়া বোঝাচ্ছে। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? কৃষ্টি, দেখেন কোন শব্দের সাথে যদি মূর্ধন্য ট সংযুক্ত যুক্ত থাকে তাহলে এই টি এর বদলে পি হবে। টি এর বদলে কি হবে? পি হবে। কি বলছি? সৃজ যোগ তি সমান সমান কি? সৃষ্টি। বৃষ যোগ তি বৃষ্টি। বৃষ যোগ তি মানে হচ্ছে মূর্ধন্য ট সংযুক্ত থাকলেই টি এর বদল গিয়ে কি হবে? তি হবে। তাহলে এখানে দেখুন তো, কৃষ্টি কি হবে? কৃষ যুক্তি, এখানে টি, এখানে ইষ্টি, এখানে ইষ্টি, কৃষ যুক্তি একটাই আছে, সুতরাং প্রথমটা হবে সঠিক উত্তর। পরের যে প্রশ্ন রয়েছে, আমার জ্বর জ্বর লাগছে। আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর এই যে দুটি শব্দ পরপর অবিকৃতভাবে উচ্চারিত হয়েছে, এটাকে কি বলে? এটা কি সমার্থক শব্দ, শব্দদ্বিত্ব, যুগ্ম শব্দ, নাকি দ্বিরুক্তি শব্দ? এটাকে কি বলে? দুইবার উচ্চারিত হয়েছে, দুইবার বলা হয়েছে, তাহলে দুইবার বলা হওয়া মানেই হচ্ছে কি? দ্বিরুক্তি। দুইবার বলা হচ্ছে আমার জ্বর জ্বর লাগছে, এটা সামান্য অর্থ প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, জ্বর হয় না এখনো বেশি, সামান্য অর্থ প্রকাশ পাচ্ছে। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে? বাক প্রত্যঙ্গ, নাকি স্বরতন্ত্রী, নাকি অঙ্গধ্বনি, নাকি নাসিকাতন্ত্র? দেখুন তো, মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদেরকে কি বলে? ধ্বনি তৈরিতে যেগুলো সহায়তা করে সেগুলো হচ্ছে স্বরতন্ত্রী। স্বরতন্ত্রী। আচ্ছা, তারপরে দেখি আমরা কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে। সান্ধ্য ভাষার প্রয়োগ আছে। সান্ধ্য ভাষাটা কি? কিছু বোঝা যায় এরকম যে ভাষা, এটা নাম দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি চর্যাপদ আবিষ্কার করার পর তিনি বলেছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে কি? সান্ধ্য ভাষা। তাহলে এটা চর্যাপদ। এই চর্যাপদের ভাষা নিয়ে কিন্তু আরো কথা আছে। চর্যাপদের যে বাংলা ভাষায় রচিত, এটি বলেছেন কে? এটি বলেছেন সুনীতি কুমার। চর্যাপদের ভাষাকে গৌড়ীয় কি বলে, বঙ্গ কামরূপী বলেছেন শহীদুল্লাহ। আচ্ছা, পদাবলী। এই পদাবলীর ভাষা হচ্ছে তিন ধরনের। পদাবলীর ভাষা তিন ধরনের। পদাবলীর ভাষা হচ্ছে সংস্কৃত, আমরা জানি গীত গোবিন্দম রচনা করেছেন জয়দেব সংস্কৃত ভাষায়। তারপরে আছে কি? বাংলা, বাংলায় রচনা করেছেন হচ্ছে চণ্ডীদাস। আবার এই পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষায় কে? বিদ্যাপতি। তাহলে যে গীত গোবিন্দ এটা ব্রজবুলি ভাষায় লেখা। চৈতন্য জীবনী এগুলো সংস্কৃত এবং বাংলা ভাষায় লেখা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? চর্যাপদ। সঠিক উত্তরটি হচ্ছে চর্যাপদ। ঐহিক শব্দের বিপরীত শব্দ কি? আমরা এই ধরনের বিপরীত শব্দগুলো পাইলে আগে অর্থটা জেনে নেব। ঐহিক শব্দের অর্থ কি জানেন? ঐহিক শব্দের অর্থ, ঐহিক শব্দের অর্থ হচ্ছে ইহকাল। তাহলে ইহকালের বিপরীত কি? ইহকালের বিপরীত হচ্ছে পরকাল। তাহলে পরকাল অর্থ প্রকাশ করে এমন শব্দ যেটা পাবো সেটাই। ঈদৃশ না, ঈদৃশ মানে হচ্ছে কি? তাদৃশ। তাহলে এটা হবে না, মাঙ্গলিক হবে না, আকস্মিক হবে না। পারত্রিক, পারত্রিক শব্দের অর্থ হচ্ছে পরকাল বা পরের জীবন। তারপরে দেখি আমরা অধিক, অধিক, অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি? সহজ প্রশ্ন। অধিক, অধিত্যকা এইটার বিপরীত শব্দ কি? সমতল, নাকি পার্বত্য, নাকি উপত্যকা? উপত্যকা কি? উপত্যকা হচ্ছে দুইটা খাড়া ঢাল জায়গা, পাহাড়ি জায়গা
দুইটা মাঝখানে যে সমতল জায়গা এটাকে বলা হচ্ছে উপত্যকা। আর অধিকতকা মানে হচ্ছে কি একেবারে চূড়া, তাহলে বিপরীত হবে উপত্যকা। উপত্যকা। আমাদের বিসিএস এর প্রশ্নগুলো শেষ হয়েছে, আমরা এখন হচ্ছে প্রাইমারির প্রশ্নগুলো দেখব। প্রাইমারি প্রশ্নগুলো দেখি। অঙ্গ জুড়ায় মোর অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা কোন ক্লাসে জানেন? এই প্রশ্নটা হচ্ছে ক্লাস 6 এর প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন। ষষ্ঠ শ্রেণীর একটা কবিতার প্রশ্ন। কবিতাটা কি? সার্থক জনম মোর জন্মেছি এই দেশে। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? মায়ের কোল, গাছের ছায়া, নাকি জন্মভূমির প্রকৃতি, নাকি জন্মভূমির আশ্রয়? অঙ্গ জুড়াই তোমার ছায়ায় এসে, তার মানে কি তোমার এখানে আশ্রয় নিয়ে, তাহলে এটা হচ্ছে জন্মভূমির আশ্রয়। শুনো একটি মজিবরের থেকে, গানটির গীতিকার কে? গীতিকার মানে কি রচয়িতা বা লেখক কে? অংশুমান রায়, আলতাফ মাহমুদ, আফেল মাহমুদ, গৌরী প্রসন্ন মজুমদার। এটা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার। আপেল মাহমুদ তিনি রচনা করেছেন কোন গান জানেন? তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, আমরা বিখ্যাত একটি গান। আর আলতাফ মাহমুদ তিনি এই যে অমর 21শে ফেব্রুয়ারি যে গান আমার বাইরে রক্তের রাঙানো, এটার বর্তমান যে সুরকার, এই আলতাফ মাহমুদ হচ্ছেন বর্তমান সুরকার। আপেল মাহমুদের কিন্তু আরেকটা গান আছে বিখ্যাত, সেটা কি জানেন? সেই গানটা হচ্ছে মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেটা কিন্তু তার লেখা না, তার গাওয়া। শব্দের ভিন্নাত্মক প্রয়োগ থেকে প্রশ্ন এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে মাথা খাও পত্র দিতে ভুলো না। এখানে মাথা খাওয়ার অর্থ কি? আশকারা পাওয়া। আশকারা পাওয়া মানে হচ্ছে মাথায় তোলা। জ্ঞান দেওয়া, অঙ্গ বিশেষ, নাকি দিব্যি দেওয়া? মাথা খাওয়া মানে কি আমরা কিছু হলে বলি কি মাথায় মাথা খাইলাম, বা মাথায় হাত দিয়ে কথা বলি, তাই না? কাউকে কথা দিই। এইখানে এই মাথা খাওয়া মানে হচ্ছে প্রতিজ্ঞা করা বা দিব্যি দেওয়া, কাউকে কথা দেওয়া। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? দেখেন রিপিট প্রশ্ন, কিন্তু এগুলো প্রশ্নগুলো বারবারই আসছে, বারবারই আসছে এগুলো প্রশ্ন। চীনের রাজদরবার থেকে আমাদের সাহিত্যের কোনো কিছু উদ্ধার করে নাই, ভারতের গ্রন্থাগার থেকেও না, শ্রীলঙ্কার গ্রন্থাগার থেকেও না। নেপালের রাজদরবার বা গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে এই হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছেন, এবং তিনি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে তিনি এটি প্রকাশ করেছেন। তিনি এই চর্যাপদের সাথে আরো 3টা গ্রন্থ আবিষ্কার করেছিলেন। একটা হচ্ছে ডাকার্ণব, একটা হচ্ছে ডাকার্ণব, একটা হচ্ছে সরহপাদের দোহা, আর একটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা। আরো 3টা গ্রন্থ আবিষ্কার করেছেন, তবে এই 3টা গ্রন্থ বাংলা ভাষার নিদর্শন না। কেন? কারণ এগুলো লেখা হচ্ছে অর্বাচীন, অর্বাচীন ভাষায়, অর্বাচীন অপভ্রংশ। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। গত ক্লাসে আমি এটা নিয়ে কথা বলেছিলাম। এই উক্তিটা কার? এটা কার কথা? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এই উক্তিটি করেছিলেন, এটা মনে রাখবেন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আরো আসবে। শুদ্ধ বাক্য থেকে আসছে। নিচের কোন বাক্যটা শুদ্ধ? তিনি সস্ত্রীক, তিনি সস্ত্রীক শহরে থাকেন, তিনি ও স্ত্রী শহরে থাকেন, তিনি স্ত্রী সহ শহরে থাকেন, তিনি সস্ত্রীক শহরে থাকেন। স্ত্রী, আচ্ছা বউ কি নিজের হয় নাকি অন্যের হয়? বউ তো নিজেরই হয়। তাহলে কি তিনি নিজের বউ সহ শহরে থাকেন এটা বলার দরকার আছে? না। তিনি বউ সহ শহরে থাকেন, তাহলে ঠিক ছিল। এখানে শটা না যুক্ত করলেই ঠিক আছে। আচ্ছা, এই সস্ত্রীক মানে কি নিজের বউ, তিনি নিজের বউ সহ কি শহরে থাকেন, তাহলে এটা তো বউ তো নিজেরই হয়, এটা তার লিখে বোঝানোর কিছু নাই। আবার তিনি ও স্ত্রী শহরে থাকেন, বাক্যটা কি হারিয়েছে তার এখানে? তার আসক্তি হারিয়েছে। তিনি সস্ত্রীক শহরে থাকেন মানে তিনি বউ সহ বা স্ত্রী সহ শহরে থাকেন, এটাই সঠিক। এই দন্তস্ব মানে হচ্ছে কি সাথে বা সহিত, আর এই দন্তস্ব বফলা মানে হচ্ছে নিজ। এরকম ধরেন সপরিবারে আমন্ত্রিত, পরিবার তো নিজেরই হয়, তার মানে কি পরিবারের সহিত আমন্ত্রিত, তাহলে সেখানে সপরিবার বলতে দন্তাস্ব দিয়ে হবে, দন্তাস্ব বফলা হবে না। প্রকৃতি প্রত্যয় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি পাঠক। এই পাঠক শব্দটার প্রকৃতি প্রত্যয় কি? পাঠক,
এটার একটা শব্দ হচ্ছে পটন। এই পটন থেকে যদি আমরা আলাদা করি তাহলে হচ্ছে পট। পট হচ্ছে মূল শব্দ, মানে মূল ক্রিয়া। তাহলে মূল ক্রিয়া যদি পট হয়, এর সাথে অক অথবা নক প্রত্যয় যুক্ত হয়েছে, আমরা দেখি কোনটা মিলে। পট যোগ অনক, এটা হলো না। পাঠ হলো না, পাঠ হলো না। এই যে পট, পাঠ কিন্তু কি না, ক্রিয়া না। পাঠ মানে কি, পাঠ করা, পড়া। এটা কিন্তু ক্রিয়াবাচক না, এটা কিন্তু ভাববাচক বিশেষ্য। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষা কোন শব্দের প্রাধান্য বেশি? তদ্ভব হচ্ছে চলিত রীতিতে। চলিত রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য বেশি। দেশি শব্দ প্রাধান্য না, বিদেশি শব্দ না, তৎসম। তৎসম, এবং এটা গুরু গম্ভীর, তাই না? সাধু ভাষাটা গুরু গম্ভীর হয় কেন? কারণ এখানে তৎসম বা সংস্কৃত শব্দগুলো ব্যবহার করা হয়েছে, ফলে এটা গুরু গম্ভীর হয়। শুনতে একটু কঠিন কঠিন লাগে শব্দগুলো। একটা খুবই কমন কমন প্রশ্ন এসেছে, সেটা কি, সাধু এবং চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? এটা কিন্তু রিপিট প্রশ্ন, এই যে কয়েকদিন আগে গত যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু ছিল। সাধু এবং চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি হয়? ক্রিয়া সর্বনাম, সর্বনাম এবং বিশেষ্য, ক্রিয়া এবং অব্যয়, নাকি অব্যয় এবং ক্রিয়া? অব্যয়ের তো কোনো পরিবর্তন হয় না, অব্যয়ের কোনো পরিবর্তন হয় না, যেমন এবং, এটা আপনি সাধুতেও যা, এটা চলিততেও তা, কোনো পরিবর্তন হয় না। ক্রিয়ার পরিবর্তন হয়, বিশেষ্যের পরিবর্তন হালকা পাতলা হয়, বেশি না। তো ক্রিয়া এবং সর্বনামের পরিবর্তনটাই বেশি। কিরকম? যেমন ধরেন সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়, যেমন কোরিয়া। কোরিয়া থেকে আপনি যদি দেখেন করে, সংক্ষিপ্ত হয়ে গেল। তাহারা, এ তাহারা থেকে যখন আপনি লিখবেন তারা, তখন এখানে দেখেন সংক্ষিপ্ত হয়ে গেল কিন্তু। ওকে। শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসছে। শুদ্ধ বানান থেকে এটা অনেকেই ভুল উত্তর করেছে। এটা অনেকেই ভুল উত্তর করেছে। এটা অনেক প্রসিদ্ধ, স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও ভুল উত্তর করেছে অনেকেই। কোন বানানটি শুদ্ধ বলেছে? আদ্যক্ষর। আদ্যক্ষর মানে কি জানেন? আদি যোগ অক্ষর, মানে শুরুর অক্ষর, এটাকে বলা হচ্ছে আদ্যক্ষর। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন সন্ধির যে নিয়মটা, সন্ধির নিয়ম অনুযায়ী এই যে আদি, এখানে রস্যই আছে, তার মানে রস্যই থাকার কারণে একটা জফলা আসবে, জফলা আসবে। এবং পরবর্তীতে এইখানে যে স্বরধ্বনিটা আছে অ, এই স্বরধ্বনির কার আসবে, তাহলে স্বরের কি কোনো কার আছে? স্বরের তো কোনো কার নাই। তাহলে এই যে যারা, যে সকল পণ্ডিত, পণ্ডিত, পীর, বুজুর্গ, তারা আদ্যাক্ষর উত্তর করে, এটা কিন্তু ভুল উত্তর। কারণ এখানে কি না, শব্দটা কি আক্ষর? যদি আক্ষর হইতো তাহলে আমি আদ্যাক্ষর লিখতাম। যেমন ধরেন ইতি, ইতি যোগ আদি, এখানে কি স্বরে আছে না? তাহলে এখানে জফলা হবে, আর পরে হচ্ছে স্বরে আবার আকার হবে, এই জন্য এটা হচ্ছে ইত্যাদি। তাহলে আপনি বলেন এটা কি আদ্যক্ষর হবে না আদ্যাক্ষর হবে? অবশ্যই আদ্যাক্ষর হবে না, আদ্যক্ষর হবে। ব্যাপারটা হচ্ছে এটাই। অনেকেই ভুল উত্তর করেছে দেখবেন সমাধানে। স্বভয়ে লোকটি বলল বাঘ আসছে, এখানে স্বভয়ে পদটি কোন বিশেষণের উদাহরণ? বিশেষণের বিভিন্ন ধরনের প্রকার রয়েছে, যেমন ক্রিয়া বিশেষণ, নাম বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ কোনটা? যেমন আমি যদি বলি যে ভালো ছেলে, ছেলেটা হচ্ছে বিশেষ্য, আর ভালোটা হচ্ছে কি বিশেষণ, তাহলে এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। তাহলে স্বভয়ে এখানে কি, স্বটা কি বিশেষণ, ভয় পাওয়াটা কি, এটাও বিশেষণ। সুতরাং এটা কি বিশেষণ নাই। তারপরে দেখেন ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কোনটা? যেটা আমরা ইংরেজিতে একবার বলি, যেমন আমি বলি সে ধীরে চলে, এই যে তার চলাটা কিভাবে, ধীরে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে কি কোনো ক্রিয়া আছে? নাই, তাহলে এটা হচ্ছে না। নাম বিশেষণ কোনগুলো? নাম বিশেষণ হচ্ছে শুধুমাত্র একটা বিশেষণ যেটা ভালো মন্দ বোঝায়। কিরকম? যেমন ধরেন আমি যদি বলি আহ আমি যদি বলি সুন্দর, আমি যদি বলি লাল, এগুলো নাম বিশেষণ শুধু, সরাসরি বিশেষণটা হচ্ছে নাম বিশেষণ। আচ্ছা, বিশেষণের বিশেষণ, এটা হচ্ছে কি, যখন আপনি একটা বিশেষণের আগে আরেকটা বিশেষণ যুক্ত করে দেন তখন সেটাকে বিশেষণের বিশেষণ বলে। তাহলে ভয়ে, মানে কি শহীদ, আর ভয়ে এটাও বিশেষণ, তাহলে এই দুইটা মিলে বিশেষণের বিশেষণ হলো। জানুয়ারি শব্দে হ্রস্ব ইকার ব্যবহার হওয়ার কারণ কি? কারণ আমরা জানি বিদেশি শব্দে দীর্ঘই হয় না, অতৎসম শব্দে দীর্ঘই হয় না। তাহলে এখানে তৎসম শব্দে দীর্ঘই হয়, সংস্কৃত হয়, তদ্ভবেও হয়। তাহলে এই তিনটা হচ্ছে না,
অতৎসম, অতৎসম মানে কি আছে? দেশি। অতৎসম মানে আছে কি? বিদেশি। তাহলে এই বিদেশি শব্দ কখনোই কি হয় না? দীর্ঘিকার হয় না। ধ্বনি কি? ধ্বনি দুটি শব্দের মিলন। শব্দ তো অনেক পরের বিষয়, আগে ধ্বনি আসতে হবে তারপরে শব্দ, তাহলে দুইটা শব্দের মিলন তো ধ্বনি হইতে পারে না। তারপরে দেখেন অর্থবোধক শব্দ সমষ্টি, শব্দ তো আরো পরে। তাহলে ভাষায় লিখিত রূপ, লিখিত রূপ তো হচ্ছে বর্ণ, লিখিত রূপ কি? বর্ণ। তাহলে ভাষার ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। ভাষার বা শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। একক যদি বলে তাও কি হবে? ধ্বনি হবে উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীত রচনা করেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটার কোন গানের সুর থেকে নেওয়া হয়েছে? মুর্শিদি, ভাটিয়ালি, ভাওয়াইয়া নাকি বাউল গান? এটা বাউল গানের সুর থেকে নেওয়া হয়েছে। কার? বাউল গগন হরকরা। বাউল গগন হরকরা তার যে গান রয়েছে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, এই গান থেকে সুরটা নেওয়া হয়েছে আমার সোনার বাংলার। আমার সোনার বাংলা কিন্তু মূলত একটা কবিতা ছিল, পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে এবং এটা প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। যে কোনো অনুষ্ঠানে 4 লাইন বাজানো হয়। কোন বানানটি শুদ্ধ? বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ কোনটি শুদ্ধ হবে? একটা জিনিস মনে রাখবেন, তৎসম শব্দে দীর্ঘিকার ব্যবহার করা হয়। তাহলে বি, বিটা হচ্ছে একটা উপসর্গ, এই উপসর্গটা কি হবে? আচ্ছা, আ, সু, বি, নি, এই যে 4টা উপসর্গ, এরা কিন্তু বাংলা এবং তৎসম দুইটাতেই ব্যবহার হয়। তাহলে এই বি উপসর্গটা মানে কি? বি উপসর্গটা সবসময় কি হবে? কেন্দ্র। এর বিপরীত আছে বিকেন্দ্র। তাহলে বি শব্দটা কি? এটা উপসর্গ, এটা সবসময় রস্বইকার দিয়ে হবে। তাহলে দেখি এখানে রস্বইকার দিয়ে কোথায় কোথায় আছে? এখানে দীর্ঘই, সুতরাং বাদ, এখানে দীর্ঘই বাদ। এখন এইখানে আছে আর এখানে আছে। এখন এই যে করণ দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে তৎসম, তাহলে তৎসম হলে এইখানে কি হবে? দীর্ঘিকার হবে। সুতরাং প্রথমটা সঠিক, বিকেন্দ্রীকরণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ কি? বি যুগ আ যুগ ক্রি যুগ অন, ব্যাকরণ, তাই না? এই যে বলছিলাম না যে জফলা থাকলে কি হয়? রস্বইকার হয়। এই জন্য এটা কি হবে? বি। এবং এই যে আকার দিচ্ছেন না, এই জন্য আ। এই যে বি যুগ আ যুগ ক্রি যুগ অন, এই হচ্ছে ব্যাকরণ। ওটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ব্যাকরণ শব্দের অর্থ কি? সাধারণ সংশ্লেষণ হবে না, বিশেষভাবে সংযোজন না, সাধারণ বিশ্লেষণ না, এটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কোনো ভাষাকে যেটা বিশেষভাবে বিশ্লেষণ করে, সেটাকে আমরা কি বলতে পারি? ব্যাকরণ বলতে পারি। এখন ব্যাকরণ বিভিন্ন ধরনের হইতে পারে, ব্যাকরণ বিভিন্ন ধরনের হইতে পারে, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, পৃথিবীর যে কোনো ভাষার ব্যাকরণ হতে পারে। এবং এই ব্যাকরণটা বিশেষভাবে বিশ্লেষণ, কারণ ভাষাকে যদি সঠিক স্থান বজায় রাখতে হয় তাহলে ব্যাকরণ দরকার, না হলে ভাষা কি হয়ে যাবে? উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? কিন্ডারগার্টেন কোন ভাষা হতে আগত শব্দ? কিন্ডারগার্টেন যে শব্দটা রয়েছে, এই শব্দটা কোন ভাষা থেকে আগত? আমরা কিন্তু একটা ভুল করি, আমরা বলি কি কিন্ডার গার্ডেন, শব্দটা কিন্তু কিন্ডার গার্ডেন না, শব্দটা হচ্ছে কি কিন্ডার গার্টেন। এটা কোন ভাষা হতে আগত? ইংরেজি, ওলন্দাজ, পর্তুগিজ নাকি জার্মানি? আমাদের যে ভাষায় ব্যবহৃত শব্দগুলো রয়েছে বিদেশি, তার মধ্যে ইংরেজি আছে কি স্টেশন, স্কুল, হসপিটাল, বাক্স, এই শব্দগুলো আমরা ইংরেজি ব্যবহার করি। ওলন্দাজ শব্দগুলো কি রয়েছে? ওলন্দাজ মানে ডাচ শব্দগুলো, হরতন, রুইতন, টেক্কা, আমরা যে তাসের যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে ওলন্দাজ। ওলন্দাজ কারা ছিল জানেন? ওলন্দাজ নেদারল্যান্ডের যারা, তাদেরকে ডাচও বলা হতো। পর্তুগিজ, পর্তুগিজ ভাষার শব্দগুলো হচ্ছে পর্তুগালে যারা ছিল তাদের ভাষার শব্দগুলো। আনারস, পেয়ারা, আলপিন, পিন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বালতি, সাবান, পাউরুটি, গির্জা, গুদাম, পাদ্রি, এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ। কিন্ডারগার্টেন হচ্ছে জার্মানি শব্দ। কিছু কিছু শব্দ রয়েছে মানে একটা দুইটা করে বাংলায় ব্যবহৃত হয়েছে বেশি, সেই শব্দগুলো ব্যতিক্রম। যেমন ধরেন চকলেট, মেক্সিকান শব্দ, তাই না?
চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ। আবার ধরেন রেস্তুরা, রেস্তুরা হচ্ছে ফরাসি শব্দ। এরকম কম কম কিছু শব্দ রয়েছে যেগুলো ব্যবহৃত হয়। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশি কি? অনুকার অব্যয়, সমষ্টিবাচক বিশেষ্য, নির্ধারক বিশেষণ, সাপেক্ষ সর্বনাম। দেখুন অনুকার অব্যয়টা কি বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? অনুকার অব্যয় হচ্ছে কি? অনুকার অব্যয় হচ্ছে কল্পিত ধ্বনি। এখানে কি আমি ধানের ধ্বনি উচ্চারণ করছি? না, বেশি বেশি অর্থে। রাশি রাশি ভাড়া ভাড়া বলতে কি বোঝাচ্ছে? আধিক্য, বেশি জিনিস বোঝাচ্ছে। তাহলে এখানে কি সমষ্টিবাচক বিশেষ্য? না, এটা সমষ্টিবাচক না, অনুকারও না। সাপেক্ষ সর্বনামটা কি? যে, সে, যেহেতু, সেহেতু, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে এখানে যিনি তিনি এটা তো নাই। এটা হচ্ছে নির্ধারক বিশেষণ। নির্ধারক বিশেষণ কেন? ধানটা কি পরিমাণ? ধানটা বেশি, অধিক পরিমাণ, এটা হচ্ছে নির্ধারক বিশেষণ। পরের প্রশ্নটি, এ ধরনের প্রশ্ন মনে হয় না আর আসবে পরীক্ষায়। হ্যাঁ, আমরা প্রতিটা প্রশ্নেই, প্রতিটা পরীক্ষায় আমরা দেখি যে বঙ্গবন্ধু থেকে একটা করে প্রশ্ন থাকে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে? এটা বলতে হয় না বেশি কিছু, এটা সবার কমন উত্তর, শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনী তিনি আরো গ্রন্থ রচনা করেছেন কি? কারাগারের রোজনামচা তিনি রচনা করেন, আমার দেখানো আছেন, ঠিক না? আচ্ছা, সৈয়দ শামসুল হক, নিষিদ্ধ লুবান, পায়ের আওয়াজ পাওয়া যায়, এই সৈয়দ শামসুল হকের লেখা। রফিক আজাদ, তিনি লিখেছেন হচ্ছে পাগলা গারদ থেকে প্রেমিকের চিঠি, রফিক আজাদ। হাতুড়ির নিচে জীবন, রফিক আজাদ লিখেছেন। শেখ হাসিনা কি লিখেছেন? শেখ হাসিনা লিখেছেন হচ্ছে ওরা টুকায় কেন, ওরা টুকায় কেন। পৃথিবীতে কে কাহার, এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? কারকে ক্লাস আপনাদের চমৎকারভাবে শেষ করেছি, এটা আপনারা উত্তর করতে পারবেন। পৃথিবীতে কে কাহার, পৃথিবীটা এখানে স্থান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্থান বা জায়গা বোঝাচ্ছে। এবং তে, তে হচ্ছে সপ্তমী বিভক্তি, এখানে এ আছে, তাহলে সপ্তমী বিভক্তি। সুতরাং এটা কি হবে? অপাদান হবে না, কর্ম হবে না, কর্মকারকে পঞ্চমিত হওয়ার কোনো কথাই নাই। এইটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী, কারণ এখানে সরাসরি জায়গা বোঝাচ্ছে, সরাসরি জায়গা বোঝাচ্ছে। এখানে আমরা এটা উত্তর করব। 17তম নিবন্ধন স্কুলের প্রশ্নতে চলে আসছি আমরা। একটু খেয়াল করে দেখেন, এখানে সাহিত্য থেকে প্রশ্ন পাবোই না বললে চলে। অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? একটা জিনিস মনে রাখবেন, আমি একটা বর্গীয় ধ্বনি লিখি আগে। ক, খ, গ, ঘ, ঙ। এটা আমি হচ্ছে বর্গীয় ধ্বনি লিখলাম, প্রথম বর্গীয় ধ্বনিগুলো লিখেছি। প্রথম বর্গ ক বর্গ ধ্বনি, এটা যেটা নাম হচ্ছে কণ্ঠ। এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে প্রথম ধ্বনি, এটা হচ্ছে কি তৃতীয় ধ্বনি, তাই তো? এটা হচ্ছে দ্বিতীয় ধ্বনি, এটা হচ্ছে চতুর্থ ধ্বনি, আর এইটা হচ্ছে পঞ্চম ধ্বনি। খেয়াল রাখবেন একটু আমি কি লিখছি। এই প্রথম আর তৃতীয় ধ্বনি হচ্ছে বর্গের অল্প প্রাণ, অল্প প্রাণ। দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে বর্গের, দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ। আর বর্গের যে পঞ্চম ধ্বনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। এটা কি নাসিক্য ধ্বনি? এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে কি অল্প প্রাণ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ, বর্গের পঞ্চম ধ্বনি হচ্ছে নাসিক্য ধ্বনি। আমি এই বর্গের ধ্বনিগুলো আবার লিখি। ক, খ, গ, ঘ, ঙ। খেয়াল করে দেখেন তো, এই যে প্রথম দুইটা ধ্বনি দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে অঘোষ। প্রথম দুইটা বর্গের প্রথম দুইটা কি? অঘোষ। বর্গের শেষ তিনটা কি? ঘোষ ধ্বনি। মনে রাখবেন এভাবে। এখন ঘুষ আর অঘোষ জিনিসটা কি? অল্প প্রাণ মহাপ্রাণ কি? অল্প প্রাণ মহাপ্রাণ হচ্ছে আপনি যে ধ্বনির উচ্চারণের জন্য কম বাতাস দেন, এটা হচ্ছে অল্প প্রাণ। বেশি বাতাস দিলে সেটা মহাপ্রাণ। যেমন ক, খ। খ বললে কিন্তু বাতাস বেশি আসে, সুতরাং এটা হচ্ছে কি অল্প প্রাণ মহাপ্রাণের পার্থক্য। আর অঘোষ এবং ঘুষের পার্থক্যটা কি? আপনি যখন একটা ধ্বনি উচ্চারণ করছেন, সেই ধ্বনিটা উচ্চারণের সময় যদি আপনার স্বরতন্ত্র যদি কাঁপাকাঁপি করে, তাহলে ঘুষ। আর যদি কাঁপাকাঁপি না করে, তাহলে সেটা অঘুষ। তাহলে ঘুষ আর অঘুষের পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা দেখি তো এখানে অঘুষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? যেটা বর্গের প্রথম অথবা দ্বিতীয় ধ্বনি, সেটা হচ্ছে অঘুষ। তাহলে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘুষ হবে। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন তো, এখানে দ্বিতীয় ধ্বনি তো
অল্প প্রাণ হবে না, প্রথম ধ্বনি অল্প প্রাণ হবে। তাহলে প্রথম ধ্বনি কোনটা? চ বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি হচ্ছে চ, সুতরাং উত্তর হচ্ছে কি চ ধ্বনি। 1 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। পরের অংশে চলে যাই আমরা। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? বাক্যের ক্ষুদ্র অংশ কি? বাক্যের ক্ষুদ্র অংশ কি? পদ, নাকি রূপ, নাকি শব্দমূল, নাকি ধ্বনি? দেখেন, রূপ রূপ জিনিসটা শব্দ মূলের মতোই, তবে একটু হালকা পার্থক্য আছে আর কি। তো বাক্যের ক্ষুদ্রাংশকে কি পদ বলে? না, পদ তো হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। তাহলে বাক্যের যে ক্ষুদ্র অংশ সেটা হবে কি শব্দমূল, ধ্বনি না। ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক। সাধু এবং চলিত ভাষার প্রধান পার্থক্য কিসে? এটা আমরা কিছুক্ষণ আগে উপরে পড়ে এসেছি, এখানে আর বেশি ব্যাখ্যা করার কিছু নাই। ক্রিয়া এবং সর্বনাম পদের রূপগত ভিন্নতাই হচ্ছে প্রধান পার্থক্য সাধু এবং চলিত রীতির। এটা বেশি আলোচনা করলাম না, কারণ কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এটা রিপিট প্রশ্ন সরাসরি, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। এই যে দেখেন আরেকটা রিপিট প্রশ্ন, বাক্যের সম্বোধনের পর কোন চিহ্ন বসে? এটা আমরা আলোচনা করেছি, এটা বেশি আর বলার দরকার নেই, এটা বহুবার আসছে অলরেডি। মনে হয় বিগত যে প্রশ্নগুলো সমাধান করছি 3 থেকে 4 বার আমরা পেয়েছি এটা। বাক্যের সম্বোধন পরে পরে কমা বসে। কুলন কোথায় বসে? কুলন উদাহরণ দৃষ্টান্ত বুঝাইতে কুলন ব্যবহৃত হয়। কুলন কিন্তু এটা, এটা কিন্তু বিসর্গ। 2 গুল্লা হচ্ছে বিসর্গ, আর 2 ফুটা হচ্ছে কি কুলন। ড্যাশ, ড্যাশটা কোথায় বসে? যখন আপনার একটা বাক্য শেষ হয় না, আরেকটা অংশ অবতারণা করতে হয়, তখন আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। আর হাইপেনটা কোথায় বসে? হাইপেন হচ্ছে সমাসবদ্ধ পদে হাইপেন বসে। একাধিক পদ যদি একসাথে বসে তাহলে হাইপেন দিয়ে বসাইতে হয়, একই টাইপের পদ যদি একাধিক বসে। প্রতীত শব্দের অর্থ কি? প্রথা অনুসারে যা প্রার্থনা যা পুঁথি রাখা হয়েছে, নাকি বিখ্যাত? আমরা কি বলি? প্রতীত যশা লেখক, তার মানে কি বিখ্যাত লেখক। প্রতীত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। তারপরে একটি বাগধারা থেকে প্রশ্ন এসেছে, সেটি কি? পত্রপাঠ বাগধারাটির অর্থ কি? এটা খুবই চমৎকার একটি বাগধারা, আপনি সহজেই মনে রাখতে পারবেন। পত্রপাঠ মানে কি? আপনার হাতে যখন চিঠি আসে, আপনার প্রিয়জন যখন আপনাকে চিঠি দেয় বা একটা মেসেজ করে, আপনি কি করেন? সাথে সাথে দেখেন না? খুব দ্রুত দেখে ফেলেন না? আচ্ছা, তাহলে পত্রপাঠটা কি গোপন চুক্তি? না, বৃহৎ ব্যাপার তো হবেই না, দীর্ঘস্থায়ীও না। এটা অবিলম্ব, মানে আপনি খুব দ্রুত দেখে ফেলেন। পত্রপাঠটা হচ্ছে কি খুব দ্রুত কোনো কিছু করা। কোন বানানটি শুদ্ধ? এইখানে শুদ্ধ বানান কোনটি আছে একটু খেয়াল করে দেখেন। স্বায়ত্ত শাসন, আমি আপনাদেরকে এই স্বায়ত্ত নিয়ে কথা বলেছিলাম। স মানে হচ্ছে কি নিজ, আর আয়ত্ত মানে কি অধীন। নিজের অধীনে যদি থাকে তাহলে স্বায়ত্ত বানানটা কেমন হবে? এরকম হবে। এখানে কি বফলা হবে? হবে না, সুতরাং এখানে বফলা দিয়ে দিছে, এটা ভুল বানান। যত ধরনের অঞ্জলিযুক্ত শব্দ পাবেন, যত ধরনের কি বলে অঞ্জলিযুক্ত শব্দ পাবেন, সকল অঞ্জলি কি দিয়ে হবে? রস্বইকার দিয়ে হবে। যেমন শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গৃহাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, সব সব হবে কি রস্বই দিয়ে, যত অঞ্জলি পাবেন। দারিদ্রতা, আপনি দেখেন দারিদ্র অলরেডি কি বিশেষণ আছে, এইটার সাথে আবার তা যুক্ত করে নতুন করে বিশেষণ করা, এটা হচ্ছে অপপ্রয়োগ। এরকম ধরেন উৎকর্ষ, অলরেডি উৎকর্ষ কি বিশেষণ, এর সাথে তা যুক্ত করে উৎকর্ষতা আবার বিশেষণ করা, এটা অপপ্রয়োগ। সুতরাং এখানে তা না থাকলে, দারিদ্র যদি থাকতো তাহলে এটা সঠিক। আবার দরিদ্রতা কিন্তু সঠিক। দরিদ্রতা, দরিদ্র শব্দটা হচ্ছে নাউন বা বিশেষ্য, সেটার সাথে তা যুক্ত করলে সেটা বিশেষণ হয়। তাহলে উপরযুক্ত, এখানে খেয়াল করে দেখেন উপরযুক্তটা হচ্ছে শুদ্ধ বানান। এই উপরযুক্ত নিয়ে মেলা কাহিনী আছে, হ্যাঁ। তো এই কাহিনীর কারণে কিন্তু একজন আমার প্রতি খুবই মন খারাপ, আমি নাম না বলি। যাই হোক, আহ এটাকে যদি আমরা সন্ধি সাধিত করি, এটা সন্ধি সাধিত শব্দ। শব্দটা হচ্ছে কি উপরি যোগ উক্ত। এটা আমরা সাধারণত কি লিখি? আমরা লিখি হচ্ছে উপরুক্ত, তাই না? এটা কিন্তু ভুল প্রয়োগ। এটা কি ভুল প্রয়োগ? কেন? কারণ এখানে হচ্ছে কি জফলা হবে, রস্বইকার আছে, জফলা হবে, তারপরে কি রুস্যকার আছে, রুস্যকার হবে, রস্যু আছে। তাহলে এটা উপরযুক্ত হচ্ছে সঠিক বানান, উপরযুক্ত। এখানে জফলাটা কেন আসলো না?
কারণ হচ্ছে রেফের সাথে তো রুস্যকার দেওয়া যায় না, রেফের সাথে কি রুস্যকার দেওয়া যায়? দেওয়া যায় না। তাহলে এখানে অন্তস্থ জ আনছি কি, যে এই জ ফলার যে বর্ণটা সেই বর্ণটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কি জ ফলার সাথে রুস্যকার হয় না এই জন্য। আবার শুধু রেফের সাথে তো রুস্যকার দেওয়ার কোনো সিস্টেম নাই, তাহলে আমি কিভাবে দিব? এই জন্যই আমি এখানে কি দিলাম, অন্তস্থ জটা সরাসরি দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি উপরযুক্ত, সেটা সঠিক। নিচে বলা হচ্ছে যে শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন, শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। দৈন্যতা প্রশংসনীয় নয়, দীনতা প্রশংসনীয় নয়, দৈন্যতা অপ্রশংসনীয়, দৈন্যতা নিন্দনীয়। আচ্ছা, দৈন্যতা নিন্দনীয় হবে কেন? দৈন্যতা বানানটা এমনিতেই ভুল আছে, কারণ হচ্ছে দৈন্য, দৈন্য এমনিতেই বিশেষণ, এর সাথে তা যুক্ত করে আবার ডাবল বিশেষণ, সুতরাং এটা কিন্তু ভুল প্রয়োগ। তাহলে দৈন্যতা মানে কি? দৈন্যতা নিন্দনীয়। কেউ যদি গরিব হয় এটা কি নিন্দার জিনিস? না, তাহলে এটা তো আবার ডাবল অপপ্রয়োগ। তারপরে দৈন্যতা অপ্রশংসনীয়, দৈন্যতা তো অপপ্রয়োগ আছে, আবার অপ্রশংসনীয় বানানটাও ভুল। দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা এটা তো আমি আগেই বলেছি যে এটা কি বিশেষণের অপপ্রয়োগ হয়েছে। তাহলে দীনতা, দিন শব্দটা হচ্ছে কি, দিন, দিন হচ্ছে আপনার নাউন, নাউন বা বিশেষ্য, এর সাথে তা যুক্ত করলে বিশেষণ হচ্ছে, তাহলে দীনতা প্রশংসনীয় নয়, এইটাই হচ্ছে সঠিক, দীনতা। আবার শুধু দৈন্য লিখলে কিন্তু সঠিক হবে। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ, এটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আগে ক্লাসেও আলোচনা করেছি, এখানে আমি একটু বিস্তর আলোচনা করে দেই। দেখুন, মূল শব্দটা হচ্ছে অন্ন, মূল শব্দটা কি? অন্ন। অন্ন শব্দের অর্থ হচ্ছে দিন, অন্ন শব্দের অর্থ কি? দিন। এই যে হ এর সাথে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ যুগ দন্তন্য, হ যুগ দন্তন্য। আর হ এর নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ যুগ মূর্ধন্য ণ, হ যুগ মূর্ধন্য ণ। তাহলে এখানে আমরা পার্থক্যটা বুঝবো। দেখুন এখানে কি আছে, তাহলে মূর্ধন্য ণ, এখানে মূর্ধন্য ণ, এখানে কি আছে? দন্তন্য, আর এখানে আছে মূর্ধন্য ণ। নত্যবিধির নিয়ম অনুযায়ী, নত্যবিধির নিয়ম অনুযায়ী আপনার প্র, অপর, পূর্ব, পরা এই শব্দগুলোর পরে যদি অন্য আসে, তাহলে সে মূর্ধন্য ণ হবে নত্যবিধির নিয়ম অনুসারে। তাহলে আমরা দেখি তো নত্যবিধির নিয়ম অনুসারে কোনটা কোনটা আছে এখানে। মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন। পূর্বাহ্ন এবং অপরাহ্ন, এই যে অপর আর হচ্ছে পূর্ব, এই দুইটা শব্দ আছে। তাহলে পূর্বাহ্ন আর অপরাহ্ন, এখানে দন্তন্য দেওয়া, এই অন্যটা তো মধ্যাহ্ন হওয়ার কথা ছিল, তার মানে এটা ভুল। এবং এখানে মধ্যাহ্ন দেওয়া আছে, তাহলে এটা সঠিক। আর মধ্যাহ্ন সায়াহ্ন এগুলোতে সবসময় কি হবে? দন্তন্য হবে। মধ্যাহ্ন সায়াহ্ন এগুলোতে সবসময় কি হবে? দন্তন্য হবে। ইনভয়েস এর বাংলা পারিভাষিক রূপ কোনটি? ইনভয়েস, এটা সহজ একটা জিনিস, এটা হচ্ছে চালান, চালান। শুল্ক মানে কি? শুল্ক মানে কি? ট্যাক্স, তাই না? ট্যাক্স। বিনিয়োগ হচ্ছে ইনভেস্ট, বিনিয়োগ ইনভেস্ট। পণ্যাগার, পণ্যাগার মানে হচ্ছে আপনি যেখানে পণ্য সামগ্রী রাখেন, তাহলে পণ্যাগার, এটার ইংরেজি কি হতে পারে? আহ এটার ইংরেজি হতে পারে আপনার কি বলে এটাকে, গুদাম, গুদাম ঘরের ইংরেজি কি হবে? আচ্ছা, এই মুহূর্তে খেয়াল পড়ছে না, খেয়াল পড়লে বলে দিব না, আবার নিচে যাই আমরা। লুক বিফোর ইউ লিভ, একটি প্রবাদ বাক্য। কি একটি প্রবাদ বাক্য? লুক বিফোর ইউ লিভ, এই বাক্যটার বাংলা অনুবাদ কি? এটা আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। কাটা দিয়ে কাটা তোলা, নিজের চরকায় তেল দেওয়া, দেখে পথ চলো, বুঝে কথা বলো, নিজের কাজ নিজে করো। এটা হচ্ছে দেখে পথ চলো, বুঝে কথা বলো, লুক বিফোর ইউ লিভ। প্রত্যাবর্তন শব্দ সন্ধি বিচ্ছেদ কি? দেখুন তো, প্রত্যাবর্তন এখানে কি আছে? প্রত্যা, তাই না? বর্তন। তাহলে এখানে আমরা সহজেই কিছুক্ষণ আগে আমরা দুইটা নিয়ম অলরেডি দেখে ফেলছি, যে এই যে জফলা আছে, এই জন্য কি আসবে? রস্বইকার আসবে, জফলার জন্য রস্বইকার আসবে। প্লাস এখানে কি আছে? আকার, আকারের জন্য আসবে কি? আ। তাহলে রস্বইকার যদি দেই, কার সাথে দেব? ত এর সাথে। তাহলে প্রতি, প্রতি এখানে আ, তারপরে বর্তন শব্দ তো আছেই, বর্তন যুক্ত করে দিব, তাহলে প্রতিযুগ আবর্তন। দেখি প্রতিযুগ আবর্তন কোথায় আছে? এখানেও নাই, এখানে বর্তন।
এখানে আবার বিসর্গ দিয়ে দিছে, দরকার নেই, এটা সঠিক। সন্ধির একটা চমৎকার নিয়ম, কিন্তু এটা শুদ্ধ বানানোর ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগে। এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে, এটা শুদ্ধ বানানোর জন্য খুবই কাজে লাগে সন্ধির। সন্ধিতে চ এবং বর্গীয় জ এর নাসিক্য ধ্বনি কি হয়? চ এবং বর্গীয় জ এর নাসিক্য ধ্বনিটা কেমন হয়? চ এবং বর্গীয় জ নাসিক্য ধ্বনিটা কি? ইয়। তাহলে ইয় নাসিক্য ধ্বনি, এইটা বর্গের নাম কি? বর্গের নাম কি? তালব্য। বর্গের নাম হচ্ছে তালব্য। সুতরাং এখানে আর কোনো কন্ডিশন নাই, সরাসরি হচ্ছে তালব্য উত্তর হয়ে যাবে। পড়াশোনায় মন দিতে বলা হচ্ছে। এখানে পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি? পড়াশোনায় শেষে আছে কি অন্তস্থ, অন্তস্থ হচ্ছে কি সপ্তমী, সপ্তমী। তাহলে কোথায় মন দিতে বলছে আপনাকে? পড়াশোনায়। পড়াশোনায় এটা কি একটা বিষয়, এটা বিষয়, এখানে মনোযোগটা দিতে বলছে। তাহলে আপনি মনোযোগটা যেখানে দিবেন, আপনি যেখানে যাবেন, সেটা কি হয়? অধিকরণ হয়। তাহলে কর্তা হবে না, কর্ম হবে না, অপাদান হবে না, এটা অধিকরণে সপ্তমী বিভক্তি। এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখানে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে একটু আপনার শব্দের অর্থ খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কার সংগ্রাম এরকম বলা যাবে? কিসের সংগ্রাম? স্বাধীনতার সংগ্রাম। তাহলে সংগ্রামটা কেন? সংগ্রামটা কেন? কেন কিসের জন্য? স্বাধীনতার জন্য। তাহলে কি কর্মও না, করণও না, সম্প্রদান তো হবে না, নিমিত্তার্থে ষষ্ঠী। নিমিত্তার্থ মানে কি? কারণ, জন্য। কিসের জন্য? স্বাধীনতার জন্য। ঠিক আছে। কালান্তর শব্দের বেশ বাক্য কি? যে কোনো শব্দের শেষে যদি অন্তর যুক্ত হয়, এটা হয় নিত্য সমাস। এটা কি হয়? নিত্য সমাস। এবং এইটা আমরা দেখি যে অন্য দিয়ে বেশ বাক্য করতে হয়। অন্য, যেমন অন্য গ্রাম, অন্য দেশ, অন্য যুগ, যুগান্তর। ঠিক না? তাহলে এটা কি হয়ে যাবে? কালান্তর কি হবে? অন্য কাল। অন্য কালকে আমরা বলবো কালান্তর। মানে কালের পর কাল, এক কালের পর আরেক কাল। মুজিব বর্ষ কোন সমাস? আমি এটার ব্যাস বাক্য লিখি, মুজিবের স্মরণে বর্ষ। এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ, তাই না? মুজিব বর্ষ বলতে কি বোঝাচ্ছে? একটা বছরকে বোঝাচ্ছে। বছরটা এখানে বর্ষটা কি প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা পরপদ প্রধান। পরপদ প্রধান। তাহলে পরপদ প্রধান হলে কি হবে? হয় দ্বিগু হবে, না হয় তৎপুরুষ হবে, না হয় কি হবে? কর্মধারয় হবে। তাহলে তৎপুরুষ তো অপশনে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব সমাস তো উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান এখানে না, অব্যয় প্রধান না। তাহলে দ্বিগু অথবা কর্মধারয় হবে। এখন খেয়াল করে দেখেন, দ্বিগু কি? সংখ্যা থাকতে হবে, আর কর্মধারয় কি? বিশেষ্য থাকতে হবে। এই যে বিশেষ্য বিশেষ্য দুই মিলে কর্মধারয় সমাস। দ্বিগু, সংখ্যা নাই, সমাহার নাই, সমষ্টি নাই, সুতরাং এটা কর্মধারয় সমাস, দ্বিগু হবে না। মুক্তি, মুক্তির, মুক্তির প্রকৃতি প্রত্যয় কোনটি? প্রকৃতি মানে কি? একেবারে শব্দের মূল, যেটাকে আর ভাঙা যায় না। আর প্রত্যয় কি? অতিরিক্ত অংশ। তাহলে মুক্তি, এটা হচ্ছে মুচ যোগ তি। মুচ যোগ তি, এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। কারণ মুচ এটা হচ্ছে কি? ক্রিয়াবাচক শব্দ বা ক্রিয়ামূল। এরকম ধরেন ভক্তি, ভক্তিটা কি হবে? ভজনা করা, তাই না? তাহলে ভজ যোগ তি। পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? অচল, অদ্রি, ভূধর। দেখেন, এই যে অচল আছে, অদ্রি আছে, ভূধর আছে, এই সবগুলো হচ্ছে পাহাড়। সবগুলো কি? পাহাড়। অবনী, আসে নাই কেহ অবনী পরে, তাই না? এই অবনী হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। পৃথিবীর সমার্থক শব্দের সাথে আপনি যদি ধর যুক্ত করে দেন, তাহলে সেটা কি হয়ে যায়? পাহাড় হয়ে যায়। যেমন ভূধর পাহাড়, পৃথিবীধর, অবনীধর, পৃথিধর, এসব হচ্ছে পাহাড়। খিড়কি শব্দের বিপরীত কি? খিড়কি সরুপথ, চিলেকোঠা, গুপ্তপথ নাকি সিংহদ্বার? খিড়কি মানে হচ্ছে ছোট জানালা, ছোট জানালা। তাহলে জানালার বিপরীত কি হবে? বড় দরজা। সিংহদ্বার, সিংহদ্বার মানে কি? বড় দরজা। বড় দরজাকে সিংহদ্বার বলা হয়। কর্মে অতিশয় তৎপর, এক কথায় কি হবে? তড়িৎকর্মা, কর্মপটু, কর্মবীর, কর্মনিষ্ঠ। কর্মে যে অতিশয় তৎপর সে হচ্ছে তড়িৎকর্মা, খুব দ্রুত যে কাজ করে।
যা বলা হবে এর বাক্য সংকোচন কি? উক্ত মানে কি? অলরেডি বলা হয়েছে, এটা কি? বলা হয়েছে। বাচ্য মানে কি? বাচ্য মানে হচ্ছে বচন বা কথা। ভবিতব্য মানে কি? যেটা ভবিষ্যতে হবে। আর বক্তব্য মানে কি? যেটা বলা হবে। তাহলে এটা হচ্ছে যা বলা হবে বক্তব্য। এটাও কিন্তু রিপিট প্রশ্ন, আমরা গত যে প্রশ্নগুলো সমাধান করেছি সেখানেও কিন্তু আমরা এটা পেয়েছি। আমাদের আজকে প্রশ্ন ছিল, আচ্ছা প্রশ্ন আরো বাকি আছে 3টা, আমি ভাবছিলাম ওই পর্যন্তই শেষ। যাই হোক, শ্রবণ এর প্রকৃতি প্রত্যয় কি? শ্রবণ, এটা তো তৎসম ক্রিয়ামূলের থেকে উৎপত্তি। এটার মূল হচ্ছে শ্রু। মূল হচ্ছে কি? শ্রু। এটার মূল শ্রু। এখানে আমরা দেখি কোনটা মিলে যায়। শ্রবণ যুগ অ হবে না, শ্রী হবে না, শ্রব হবে না, শ্রু আছে একটাই, শ্রু যুগ অন, শ্রবণ। নিত্য শ্রীবাচক শব্দ কোনটি? যেটি, পাগলি, সৎমা, ব্যঙ্গমী। ব্যঙ্গমা হচ্ছে এটার বিপরীত, পাগল হচ্ছে এটার বিপরীত, জ্যাঠা থেকে যেটি, সৎ মা, এটা হচ্ছে নিত্য শ্রীবাচক শব্দ। নিত্য শ্রীবাচক শব্দ হচ্ছে সৎ মা। কুলোটা, বিধবা, এগুলো হচ্ছে কি? নিত্য শ্রীবাচক শব্দ। দাত্রী, রজক এর শ্রীবাচক শব্দ কোনটি? রজক। রজক থেকে রজকিও হয়, রজক থেকে রজকিনীও হয়, রজকা হয় না, রজকানি হয় না। তাহলে খ এবং গ দুটি সঠিক উত্তর এখানে। আমাদের যে প্রশ্নগুলো ছিল আমরা প্রশ্নগুলো শেষ করেছি। আজকে প্রশ্ন ছিল হচ্ছে 67টি, কারণ বিশেষ বিসিএস যেটা ছিল সেখানে মাত্র 22টি প্রশ্ন ছিল বাংলায়। আমাদের প্রশ্নগুলো শেষ। আমরা আহ আশা করছি যে আপনারা যারা ক্লাসগুলো নিয়মিত করছেন বেশ উপকৃত হচ্ছেন, এবং এই প্রশ্নগুলোই কিন্তু বেশি বেশি রিপিট হচ্ছে। আপনারা ঠিকঠাক যদি প্র্যাকটিসে রাখেন তাহলে আমি আশা করি যে এগুলো আপনারা যে পরবর্তী যে পরীক্ষাগুলো দিবেন সেখানে বাংলা যে প্রশ্নগুলো আসবে আমি মনে করি যে শতভাগ আপনারা উত্তর করতে পারবেন। অলরেডি আমাদের প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।